আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল, লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য সচিবালয়ে খুলে ফেলা হচ্ছে নেমপ্লেট। বিক্ষুব্ধ পদোন্নতি বঞ্চিতরা। তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নরের পদত্যাগ। 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা রাষ্ট্রপতির কাছে দিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ডক্টর ইউনূস ফ্রান্স থেকে রওনা হবেন আজ। র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান, ডিএমপি কমিশনার হলেন মাইনুল হাসান। এবং রাজধানীর পাড়ায় পাড়ায় বাড়িঘর, দোকান লুট, রাতভর আতঙ্ক, লাঠিসোঁটা নিয়ে গলি গলি পাহারায় বাসিন্দারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে দলীয় এই সমাবেশ। বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এরই মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আশেপাশের এলাকা মুখরিত হয়ে উঠেছে তাদের নানা স্লোগানে। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশের মানুষকে সহিংসতা এড়িয়ে শান্তি শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:30টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। দলীয় প্রধানকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 15 সদস্যের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংকট উত্তরণে রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরতে পারেন বলেও জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন আদিন সজীব। সারা বাংলার ছাত্র নাগরিক তো বটেই, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এবং আন্তর্জাতিক নানা মহল তাকিয়েছিল এই মুহূর্তের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়কের প্রায় 6 ঘন্টার বৈঠক বঙ্গভবনে। কখন আসবেন বাংলার ইতিহাস বদলানো ওই বীররা? কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? তার সঙ্গী বা হবেন কারা?
দিনভর এমন অনেক প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের পর্দায় চোখ কোটি কোটি মানুষের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়করা অবশেষে এলেন। আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি, এখানে মেয়ে সমন্বয়করাও রয়েছেন। খুব সম্ভবত যে তথ্য আমরা জানতাম সেটাতে এখানে 13 সমন্বয়ের কথা বলেছেন। জানালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন দেশের বর্তমান অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। মূলত আলোচনা করেছে তো 4 জন, তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। যখন স্বাধীন বাংলায় স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ, তখনও সারা দেশের জেলা উপজেলা বিশ্ববিদ্যালয় কলেজের সব সমন্বয়ক ও ছাত্র জনতার প্রতি আহ্বান, শান্ত হন সবাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। আমি এটা একটু বলে দেই, আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকারি সভা হিসেবে আলোচনা চলছে। এটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিম উদ্দিন এবং ব্যবসায়ী নেতা একে আজাদ বৈঠকে অংশ নেন। এই হলো সেই তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো। তারা বাংলাদেশকে দিল একটা স্বৈরাচার মুক্ত স্বদেশ। তাদের জন্য এদেশের প্রত্যেকটা মানুষ এখন গর্ব করছে। কেউ যেন এই সুযোগে দেশকে ভুল পথে নিতে না পারে, সেজন্য শহর বন্দর পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেন দেশের মুক্তিকামী ছাত্র নাগরিকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য। সচিবদের অনেকে অফিসে আসেননি, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি একেবারে কম। মন্ত্রণালয় দপ্তরের সামনে লাগানো নেমপ্লেট খুলে ফেলা হচ্ছে। বিভিন্ন ভবনে জোট বেঁধে জড়ো হচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। এই পরিস্থিতিতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে সেখানে।
দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। কথা বলছি তার সাথে। চপল, সচিবালয়ের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? হ্যালো। যা আমি সকাল থেকেই সচিবালয়ে আছি। সচিবালয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে যারা গত 15-16 বছরে সুবিধা নিয়েছিলেন তারা আজকেও সচিবালয়ে বিভিন্ন কারণ দেখিয়ে তারা আসলে আসেননি। আমি এই মুহূর্তে আছি অর্থ মন্ত্রণালয়ে, যেটি সচিবালয়ের মধ্যে সবচেয়ে বিলাসবহুল একটি ভবন তৈরি করা হয়েছে। 100 কোটি টাকার খরচ করে যে ভবনটি তৈরি করা হয়েছে অর্থমন্ত্রীর দপ্তরে, অর্থমন্ত্রী এর মধ্যেই তিনি সাবেক হয়ে গেছেন, যেহেতু মন্ত্রিসভা বিলুপ্ত করা হয়েছে, সংসদ বিলুপ্ত করা হয়েছে। এই অর্থ মন্ত্রণালয়ে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো ছিল সেটি নিয়ে মানুষ গত 15-16 বছরে চরম ক্ষুব্ধ ছিলেন। কারণ গত 15-16 বছরে বিভিন্ন উন্নয়নের কথা বলা হলেও মানুষের আর্থিক অবস্থাটা আসলে সবসময় খারাপ ছিল। মানুষ আর্থিকভাবে খারাপ ছিলেন, নিত্যপণ্যের দাম থেকে শুরু করে। বিশেষ করে গত 6 মাসের সময়ের মধ্যে যে অর্থমন্ত্রী বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেছেন, রিজার্ভ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে। এর মধ্যে বাংলাদেশে হ্যালো হ্যালো চপল, আপনাকে ধন্যবাদ। এদিকে কর্মকর্তাদের রোষানলে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেন তারা। তাদের পদত্যাগের পর দায়িত্ব বুঝে নেন নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরী। এ সময় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দুপুর 12:30টায় পদত্যাগপত্রে সই করার পর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। 2020 সালের 8 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ ও র্যাবের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন AKM শহীদুর রহমান। র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পদত্যাগের পর দেশ গড়ায় মন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীতে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন সক্রিয় সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শ করে অনূর্ধ্ব 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। গ্রহণযোগ্য তদন্ত কমিশন এবং স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচারের দাবি সহ মোট 9 দফা দাবি তোলেন চরমনাই পীর। এছাড়া শুক্রবার আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলনের গণজামায়াতের ঘোষণা দেন তিনি। ডাক্তার ইউনূস সে তো রাজনৈতিক
ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলবো। রাজধানীর পাড়ায় পাড়ায় বাসাবাড়ি এবং দোকানে রাতে ব্যাপক লুট এবং ছিনতাই হয়েছে। শোরুম ভেঙে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে থানার সেবা। 999-এ ফোন করেও কোনো সেবা পাওয়া যাচ্ছে না। এই সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বাসা বাড়িতে ঢুকে ভয় ভীতি দেখিয়ে ডাকাতি করে। ভীতিকর এই অবস্থায় মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এলাকার হাজারো বাসিন্দার রাত কেটেছে নির্ঘুম। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। এই রাত ঘুমানোর নয়, পরিবারের সদস্যদের হেফাজতে, জানমালের নিরাপত্তায় জেগে থাকুন। যার যা আছে তাই নিয়ে পাহারায় নেমে পড়ুন। মধ্যরাতে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা দেওয়া হচ্ছিল মোহাম্মদপুরের চন্দিমা হাউজিংয়ে। এরপর পরে স্থানীয় বাসিন্দারা নিজের ও পরিবারের নিরাপত্তায় বাঁশের লাঠি হাতে নিয়ে বের হয়ে আসেন রাস্তায়। শত শত নারী পুরুষ খুঁজতে থাকেন ছিনতাইকারী ও লুটেরাদের। বিভিন্ন ভবন ও অ্যাপার্টমেন্টের সামনে পাহারাও বসান তারা। সারা রাত জেগে এলাকা নিরাপদ রাখার এই কাজ করেন তারা। শুধু মোহাম্মদপুর নয়, নবীনগর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, আবাসিক এলাকা সহ নগরীর অনেক পাড়া মহল্লায় এমন পরিস্থিতি ছিল ভোর পর্যন্ত। এর আগে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে চাপাতি সহ বিভিন্ন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে বাসা বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। অন্তত 20টি বাড়ি লুট করে তারা। মোহাম্মদপুর রিং রোডের বেশ কিছু দোকানও লুট করে। ফলে ওই এলাকার হাজারো ব্যবসায়ী ও বাসিন্দা নির্ঘুম রাত কাটান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি সারা দেশে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীরা। রাজধানীর সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন সড়কে জমে থাকা কয়েকদিনের ইটপাটকেল, ময়লা আবর্জনা উদ্যোগে পরিষ্কার করেছে তারা। এছাড়া সড়কে নিয়ম মেনে যান চলাচল করতেও সহযোগিতা করছে। ঢাকার বাইরেও কুমিল্লা, রাজবাড়ী, গাজীপুর সহ বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল, লাঠিসোঁটা সহ আন্দোলন পরবর্তী নানা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে তাদের। দর্শক, রাজধানীতে শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। রাষ্ট্র সংস্কারে কাজ করছেন আমাদের শিক্ষার্থীরা। আমি এখন আছি রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, সার্কুলার মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাফিক যে ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার পুরোপুরি দায়িত্ব হাতে তুলে নিয়েছেন আমাদের শিক্ষার্থীরা। এখানে তারা আজ সকাল থেকে আমরা দেখছি এখানে তারা বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কাজ করছেন। রোদ বৃষ্টির মধ্যে তারা এখানে কাজ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন, ট্রাফিক নিয়ন্ত্রণে যারা কাজ করছেন, তাদের জন্য আপনি দেখতে পাচ্ছেন অনেক সাধারণ মানুষ তারা এগিয়ে আসছেন। কেউ পানি নিয়ে আসছেন, কেউ ছাতা নিয়ে আসছেন। তাদের প্রতি যে যেভাবে পাচ্ছেন তারা ভালোবাসা জানাচ্ছেন। সাধারণ মানুষ তাদেরকে আলিঙ্গন করে নিচ্ছেন। তো এই ভালোবাসা পেয়ে শিক্ষার্থীরা অনেক আনন্দিত। তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যা যা করা প্রয়োজন সেভাবে তারা কাজ করবেন। এবং আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই, এখন শুধু এই কারণ বাজার মোড় না, পুরো ঢাকা শহর সহ সারা দেশ জুড়ে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন ওয়ার্ড বা জেলা পর্যায়ে আমরা যেটি খবর পেয়েছি যে শিক্ষার্থীরা তারা মাঠে নেমেছেন এবং নগর সহ পাড়া মহল্লা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যা যা করণীয় তারা সেই কাজগুলো তারা নিজ হাতে তুলে নিয়েছেন এবং সেই দিক থেকে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আর কিছুক্ষণ আগে বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে আমাদের
এই যে তাদের যে আন্দোলনের যে সফলতা এসেছে এই সফলতার পেছনে কেউ যাতে কোনো ধরনের সুবিধা যাতে না নিতে পারে, যেমনটা আমরা বেশ কয়েকদিন দু একদিন ধরে যে খবরটি আমরা পাচ্ছি, গেল দুদিন ধরে যে খবর পাচ্ছি বিভিন্ন পাড়া মহল্লায় যে লুটতরাজ হচ্ছে এবং সেই অনেক জায়গায় অনেক ধরনের সম্পত্তি লুটপাট করছে, সেগুলো তারা দ্রুত বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা বলছেন এবং যারা পাড়া মহল্লা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে আমাদের এই যে রাষ্ট্রীয় যে সম্পদগুলো রয়েছে সেগুলো যাতে কেউ কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে, এই সম্পদগুলো আমাদের এবং সেটি রক্ষার জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। সমন্বয়ক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে কি করা দরকার আমাদের বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। আবারও পিছিয়ে যাচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সম্প্রতি দেশ জুড়ে চলা সহিংসতা এবং হামলায় প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে পরীক্ষা আরও এক দফা পেছানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণে 11 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা আবারও স্থগিত করা হলো। অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে 2 দফায় স্থগিত করা হয় এইচএসসি এবং সমমানের পরীক্ষা। শেখ হাসিনা সরকারের পতনের পরও শিল্প কারখানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানি খাতের ব্যবসায়ীরা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে দ্রুত শিল্প অঞ্চলে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনীর সহযোগিতা চান তারা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, কোনো অবস্থাতেই রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আরও জানাচ্ছেন শারফুল আলম। সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে চলছে সহিংসতা, ধ্বংসযজ্ঞ। সংসদ ভবন থেকে শুরু করে পাড়া মহল্লার কারখানা কোনো কিছুই বাদ যায়নি। দেশের রপ্তানিমুখী শিল্পের কারখানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, এভাবে দেশ চলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে রপ্তানি খাতকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে হবে। কারখানা ধ্বংস করে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলেও জানান তারা। আজকে পুরা এলাকায় সমস্ত কারখানা বন্ধ, কারণ কেউ সাহস পাচ্ছে না কারখানা। আমাদের জীবনের নিরাপত্তা দিন, কারখানার নিরাপত্তা দিন এবং আমাদের কারখানা পরিচালনা করার জন্য যা যা করার দরকার এগুলো আপনি করুন। কিন্তু একটা থানা পুড়িয়ে দিয়ে, একটা সরকারি অফিস পুড়িয়ে দিয়ে, কালকে তো একটা নতুন সরকার আসবে, যেই আসুক, পুলিশ বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, কেউ, তখন এটা কি করে তারা করবে, কি করে রাষ্ট্র পরিচালনা করবে, তো এগুলো আমাদেরকে সবাইকে বুঝতে হবে। তৈরি পোশাক খাতে 30 ভাগ রপ্তানি আদেশ কমে গেছে এসব সহিংসতায়। বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 15 আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত তারা। যেহেতু কিছু কিছু দুষ্কৃতকারী এই জিনিসটাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করতেছে যাতে করে অন্যদিকে এটা ডাইভার্টেড হয়ে যায়। প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি কনসার্ন লাইক এনিওয়ান ইন দি কান্ট্রি, যে তারা মানে এই ধ্বংসযজ্ঞ আর দেখতে চায় না। চলমান সহিংসতায় আবারও মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, দ্রুত রাজনৈতিক সমস্যার সমাধান দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থনের কথাও জানান ব্যবসায়ী নেতারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে নিচে রূপালী ব্যাংক সংবাদ বিরতির পর থাকছে। শেখ হাসিনার পতনের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর চোখ রাখছে গোটা বিশ্ব। এবং হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। মাত্র 60 টাকায় গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি মাত্র 60 টাকায়।
ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত। আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বর। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরে যাচ্ছি সংবাদে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর চোখ রাখছে গোটা বিশ্ব। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার অভূতপূর্ব এই বিজয় অনন্য ইতিহাস হয়ে থাকবে। তবে সংঘাত সহিংসতার মধ্যে অর্থনৈতিক বিপর্যয় কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। দেখুন ফারহিন ইসলামের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন সহ নেতাকর্মীদের মুক্তির পর চাঙা ভাব নিয়েছে বড় রাজনৈতিক দল বিএনপিতেও, যদিও পরিস্থিতি এখনও অস্পষ্ট। চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার ছায়া সহিংসতা, লুটতরাজ বড় ধরনের আশঙ্কার সৃষ্টি করেছে জনমনে। সরকার পতনের পর গণভবন ও সংসদ ভবনে অরাজকতা সহ সারা দেশে সহিংস পরিস্থিতির জন্য দীর্ঘদিনের অপশাসনকে দুষছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। আমি মনে করি তরুণদের ভূমিকা এখানে অবশ্যই ইতিবাচক উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখবে। এক্ষেত্রে জাতিসংঘ প্রযুক্তিগত এবং বিভিন্ন ধরনের সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের সাথে কাজ করে যাব আমরা। চলমান অস্থিরতায় বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং বাংলাদেশের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় তারা। আমি মনে করি এই ক্রান্তিকালীন সরকার গঠন, যেখানে দেশের তরুণদের ভূমিকা থাকে, তা ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। প্রতিবেশী দেশ হিসেবে এবং বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলের সীমানা হিসেবে ভারতের সামগ্রিক নিরাপত্তাকে বাংলাদেশ প্রভাবিত করে বলেও জানান ভারতের কূটনীতিকরা। এমন কিছু হবারই ছিল, কিন্তু এরপর কি হবে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস গ্রহণযোগ্য ব্যক্তি, তবে তত্ত্বাবধায়ক শাসন কতদিন চলবে এটা অনিশ্চিত। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের নেতৃত্বে হয় নজিরবিহীন এই আন্দোলন ও বিজয়, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। জরুরি বৈঠক শেষে বিজিএমইএ জানিয়েছে, বুধবার গার্মেন্টস চালু হবে, কাজ চলবে সব বিভাগে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এর আগে সরকারের সাধারণ ছুটি মেনে দুদিন কারখানা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় উৎপাদনমুখী কারখানায় আমদানি রপ্তানি প্রক্রিয়া পুরোদমে আবারও শুরু করা হবে বলে আশাবাদী রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ী নেতারা। এদিকে সাভারের আশুলিয়া এবং ধামরায়ে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। বিভিন্ন গার্মেন্টস কারখানায় সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ঢাকা ইপিজেড এর নির্বাহী পরিচালক আহসান কবির জানান, দুটি ইপিজেড এর সব প্রতিষ্ঠান চালু হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল ছাড়াও ব্যাংক এবং সরকারি বেসরকারি অফিসে চলছে স্বাভাবিক কাজকর্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল খুলে দিলেও দূরপাল্লার পরিবহন স্বাভাবিক না হওয়ায় এখনও সব শিক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত হতে পারেনি। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার।
গত 31 জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সিনওয়ার। 61 বছর বয়সী সিনওয়ারকে 7 অক্টোবরের হামলার মাস্টার মাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল। সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্বে রয়েছেন। ফিলিস্তিনিকে নেতৃত্ব শূন্য করতে তাকে হত্যা করাও ইসরায়েলের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। আবারও নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতির পর থাকছে। স্পেনকে হারিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলের মেয়েরা। বিজ্ঞাপন বিরতি শেষে আরও একবার ফিরে যাচ্ছি সংবাদে। হিডেন কস্ট কমে যাওয়ায় কাঁচা বাজারের নিত্যপণ্যের দাম কমে গেছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর কারণ বাজার পরিদর্শন করে তিনি বলেন, দেশের অবস্থা স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে। মহাপরিচালক বলেন, সবজির বাজারে চাহিদার সাথে যোগান স্বাভাবিক আছে। কাঁচামরিচ 150 থেকে 160 টাকা, আলু 60 টাকা, পেঁয়াজ 115 থেকে 125 টাকা এবং মিনিকেট চাল 65 টাকায় বিক্রি হচ্ছে। আমরা তো এখনো ধরেন আমাদের পোর্ট বা আদার্স সব কিছু তো এখনো ফুল প্লেজেড আমরা স্বাভাবিক অবস্থায় যখন চলে আসবে তখন সাপ্লাই এবং ডিমান্ডের যদি এখানে আমরা সমন্বয় করতে পারি এবং কোনো জায়গায় এই সাপ্লাই চেনে আমরা যদি সব কিছু স্মুথ করতে পারি তাহলে ন্যাচারালি আপনার একটি রিজনেবল প্রাইসে চলে আসবে বলে আমার বিশ্বাস। এবারে পাটেক্স খেলার খবর। স্পেনকে 4-2 গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় সেলেসাওরা। প্রথম গোলটি করেন স্পেন ফুটবলার আর্লিন পারেদেসের আত্মঘাতী। প্রথমার্ধে যোগ করার সময় দ্বিতীয় গোল করেন গাবি পোর্তেওলি। এরপর আদ্রিয়ানা 71 মিনিটে 3-0 গোলে এগিয়ে নেয় দুবারের রূপাজয়ীদের। যোগ করার সময় ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন ক্যারোলিন। স্পেনের হয়ে জোড়া গোল করেন সালমা পারাইউলো। ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। $1,220 কোটি টাকায় ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন হুলিয়ান আলভারেজ।
2022 সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে 14 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন তিনি। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জেতেন। বিশ্বকাপের পর কিছুদিন আগে জিতেছেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা। তবে সিটির হয়ে একেবারেই নিয়মিত খেলার সুযোগ পাননি তিনি। আর্লিং হল্যান্ডের বদলি হিসেবে নেমেছেন, তবে তাই সুযোগ পেতে আলভারেজও ক্লাব ছাড়তে চেয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য সচিবালয়ে খুলে ফেলা হচ্ছে নেমপ্লেট। বিক্ষুব্ধ পদোন্নতি বঞ্চিতরা। তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নরের পদত্যাগ। 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা রাষ্ট্রপতির কাছে দিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাতে দেশে ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান। ডিএমপি কমিশনার হলেন মাইনুল হাসান। এবং রাজধানীর পাড়ায় পাড়ায় বাড়িঘর দোকান লুট। রাতভর আতঙ্ক। লাঠিসোঁটা নিয়ে অলিগলি পাহারায় বাসিন্দারা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।